মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ সংকট আমাদের ভারতীয় সমাজে সবথেকে বেশি প্রভাব বিস্তার করেছে জ্বালানি গ্যাস, জ্বালানি তেল, এই সম্পদগুলোর দাম ওঠানামায়। আপনারা সবাই জানেন যে জ্বালানি তেল, গ্যাস এসবের দাম ওঠানামা করলে সমস্ত জিনিস মানে আমাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম হু হু করে বাড়তে থাকে। এর কারণ কি? ট্রান্সপোর্টের খরচ অনেকটা বেড়ে যায়। তবে বিষয়টা যেহেতু পরোক্ষ, এতদিন আমরা বিষয়টা নিয়ে খুব বেশি মাথা ঘামাচ্ছিলাম না। এবার প্রত্যক্ষ একটা জায়গায় হাত পড়েছে, সেটা হলো গ্যাস। আমাদের একেবারে রান্নাঘরে এসে থাবা বসিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংকট, এবং ভারত এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ সংকটের ফলে বিপদের মুখে পড়েছে। কারণ কি? ভারত সহ অন্যান্য সমস্ত দেশেই এখন জ্বালানি গ্যাসের সংকট রয়েছে। তবে ভারতের সমাজ ব্যবস্থা যেহেতু অনেক বড়, এখানে বহু মানুষের জীবন জীবিকার সমস্যা রয়েছে, তাই এখানে সমস্যাটা অনেক বেশিভাবেই উঠে আসছে। আর সেটাই স্বাভাবিক। গ্যাসের দাম এক লাফে 60 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। সরকার ঘোষণা করে দিয়েছে গ্যাস বুকিং করার পর থেকে গ্যাস পাওয়া অবধি যে সময়সীমা 21 দিনের ছিল, সেটাকে বাড়িয়ে তারা 25 দিন করেছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে এও শোনা যাচ্ছে যে তারও যদি বেশি দিন অপেক্ষা করতে হয়, সেক্ষেত্রে কিছুই করার নেই। এছাড়া বিভিন্ন দোকানপাটে যে গ্যাস সিলিন্ডার বাণিজ্যিকভাবে ক্রয় করা হতো, তার যে দাম সেটাও অনেক বেড়ে গেছে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে অনেক দোকান, অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বহু রেস্টুরেন্ট বন্ধ করে দিতে হচ্ছে। কারণ কি? গ্যাসের যে দাম এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে, সেই দামটা দিয়ে গ্যাস কিনে রেস্টুরেন্ট, দোকান চালাবার মতন সামর্থ্য অনেকেরই নেই। এছাড়াও গ্যাস পাওয়াও যাচ্ছে না, তাই ছোট ছোট অনেক দোকানের ওপর আঘাত এসে পড়ছে। ভারত এর আগে খাদ্য সংকট, অর্থ সংকট, জল সংকটের বহু স্তর আমরা সেখানে দেখেছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন সংকটের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তেলেরও সংকট কম কিছু হয়নি। এরও আগে যখন ইরাকে যুদ্ধ চলেছে, তখনও তেলের দাম হু হু করে বেড়েছে। তবে এবারের মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদের গ্যাসের ওপর গভীর প্রভাব ফেলেছে, এটা বোঝাই যাচ্ছে। এই সময় অনেকেই বলছেন যে ভারতের ভুল নীতি, ভুল বিদেশ নীতির জন্যই এই অবস্থা হয়েছে, এবং সেজন্যই গ্যাসের দাম হু হু করে বেড়েছে। ভারত সরকার কিছুই করতে পারছেন না, ঠুঁটো জগন্নাথের মতন বসে আছেন। আবার অনেকে বলছেন এই সময় যে প্রকৃত বিদেশ নীতি, অর্থাৎ মাথা ঠান্ডা করে সমস্ত দিক বজায় রেখে চলা, এমন কোনো হঠকারী সিদ্ধান্ত না নেওয়া যাতে ভবিষ্যতে বড় বিপদের সম্মুখীন হতে না হয়, ভারত সরকার সেটাই করে চলেছে, এবং তার সুফলও ফলতে দেরি হবে না। কোনটা ঠিক কোনটা ভুল এই বিষয় নিয়ে চর্চা চলতেই থাকবে। তবে একটা জিনিস আমরা বুঝতে পারছি, জ্বালানি গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গেই বিরোধী দলগুলো কেন্দ্রীয় সরকারের ওপর ঝাঁপিয়ে পড়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে ইলেকশন সামনে থাকায়, তাও আবার বিধানসভায় ইলেকশন, তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকারকে যে তারা মধ্যবিত্তের জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধি করছে। এতে গরিব মানুষ তো বটেই, মধ্যবিত্তরাও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এই সরকার মধ্যবিত্তের ঘরের খেয়াল রাখতে পারে না, সে কি দেশ চালাবে? অন্যদিকে প্রধানমন্ত্রী এতদিন চুপ থাকলেও ইতিমধ্যে এক বক্তৃতায় কড়া বার্তা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, এখন যে পরিস্থিতি, যে অবস্থার মধ্যে দিয়ে সমস্ত পৃথিবীকে যেতে হচ্ছে, এক ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে যখন মধ্যপ্রাচ্য প্রতিদিন একটু একটু করে এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগিয়ে চলেছে, সেই সময় দাঁড়িয়ে আমেরিকা সহ অনেকেই চাইছে এই যুদ্ধ পরিস্থিতিকে এশিয়ায় এনে ফেলতে। সেই সময় মাথা ঠান্ডা রেখে চুপ করে থাকাটাই কাজের কাজ। ভারত সেই কাজই করে চলেছে। দেশের ভেতর থেকে যারা সবটা জেনে বুঝে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে কথা বলছেন, তারা আসলে বিদেশের ভারত বিরোধী চক্রান্তেরই হাত শক্ত করছেন। এটা প্রধানমন্ত্রীর বক্তব্য। এখন কোন বক্তব্য সঠিক এবং কোন বক্তব্য বেঠিক, আজকে তা নিয়ে কিছু আলোচনা করব। দেখুন, রাজনৈতিক বিষয় সব দিকেই থাকে। বিরোধীরাও তাদের ইস্যু খুঁজবে, দেশের সরকারকেও কাজ চালিয়ে যেতে হবে। কিন্তু গ্যাস এমন একটা বিষয় যেটা আমাদের, অর্থাৎ এই ভারতের মধ্যবিত্ত মানুষের জীবন জীবিকার সাথে এমনভাবে জড়িত যে এলপিজি গ্যাসের দাম যদি প্রতিদিন এরকম ওঠানামা করে, সেটা কিন্তু বহু মানুষের টিকে থাকবার পক্ষে গভীর সংকটের ব্যাপার। একই অর্থনৈতিক দিক দিয়ে আমাদের দেশের বেশিরভাগ মানুষই খুব একটা স্টেবল নন, তারা খুব একটা ভালো নেই। আমরা বুঝতে পারছি যুদ্ধ পরিস্থিতি প্রতিদিন বদলাচ্ছে, হরমুজ প্রণালী নিয়ে প্রতিদিন উত্তেজনা বাড়ছে। তার মধ্যে ভারতের কি করা উচিত এবং কি করা উচিত না, এই আলোচনা চলতেই থাকতে পারত যদি না এলপিজি গ্যাসের উপর এত গভীর প্রভাব পড়তো। এবার প্রশ্ন হলো, ভারত সরকার কি করবে? ভারত সরকারের কি আদৌ কিছু করার আছে? ইচ্ছে করেই তারা করছে না, নাকি ক্ষেত্রে সত্যি আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত সরকার নিরুপায়, নাকি সত্যি ভারত সরকারের ভুল বিদেশ নীতির জন্যই এলপিজি গ্যাসের দাম বাড়ছে? এই বিষয়গুলো আমাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বিচার করে দেখতে হবে। কেন্দ্রীয় সরকারের পক্ষে দেশের মানুষকে এর আগে বহুবার আশ্বস্ত করা হয়েছিল যে গ্যাসের দাম বাড়বে না,
কারণ দেশের ভেতরে নাকি যথেষ্ট পরিমাণে জ্বালানি তেল ও গ্যাস মজুত রয়েছে, চিন্তার কিছু নেই। কিন্তু বাস্তব পরিস্থিতিতে আমরা যা দেখতে পেলাম, ইতিমধ্যেই আমাদের এলপিজি গ্যাসের দাম 60 টাকা বেড়ে গিয়েছে। আর বাণিজ্যিক যে সিলিন্ডার, মানে আগেই বলেছি বিভিন্ন রেস্টুরেন্ট হোটেলে যেসব সিলিন্ডারগুলো ব্যবহৃত হয়, সেগুলো 114 টাকা করে বাড়ানো হয়েছে দাম। সিএনজি সহ ট্রান্সপোর্ট ফুয়েলের দাম হু হু করে বেড়েছে। অপরিশোধিত তেলের দাম বিশ্ববাজারে ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। কিন্তু গ্যাসের দাম, মানে আমরা যে গ্যাস দিয়ে প্রতিদিন রান্না করি, তার দাম তো অতটা বেড়েছে বলে শোনা যায়নি। তাহলে ভারতে কেন বাড়ছে এলপিজি সহ অন্যান্য গ্যাসের দাম? এই সমস্যাটার মূলে পৌঁছতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে আমাদের রাজনৈতিক নেতাদের, রাজনৈতিক কারবারিদের বিভিন্ন মন্তব্য। এ বলবে এটা কেন্দ্রীয় সরকারের দোষ, ও বলবে এটা কেন্দ্র নয়, রাজ্য সরকার ভুল ব্যাখ্যা করে আমাদের বদনাম করার চেষ্টা করছে। এই দুপক্ষের রাজনৈতিক দড়ি টানাটানি থেকে বেরিয়ে এসে প্রকৃত বিষয়টা বুঝতে হবে। প্রাকৃতিক গ্যাস বলতে বোঝায় এমন এক হাইড্রোকার্বনযুক্ত জ্বালানি যা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এবং অন্যান্য গ্যাসীয় জ্বালানি তৈরিতে কাজে লাগে। ভারত প্রতি বছর চাহিদা অনুযায়ী প্রায় 89% তেল আমদানি করে বাইরে থেকে। এছাড়াও প্রাকৃতিক গ্যাসের প্রায় 50% আমরা বাইরে থেকে নিয়ে আসি। এই প্রাকৃতিক গ্যাস থেকে এলপিজি তৈরি খরচ সাপেক্ষ এবং সময় সাপেক্ষ বলে ভারত তার বার্ষিক চাহিদার 60 থেকে 65% আমদানি করে বাইরে থেকে, মানে মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে, যার প্রায় 85 থেকে 90% আসে হরমুজ প্রণালীর পথে। যে পথ ধরে তৈরি গ্লোবাল সাপ্লাই চেইন বড় রকম ধাক্কা খাওয়ায় দেশে এলপিজির দাম অনেকটাই বেড়ে গিয়েছে। কিছুদিন আগেই আমরা দেখেছি যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। তারা এই হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজকে আসতে দিতে চাইছে না। ভারত সরকার সিএনজি না কিনে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস অর্থাৎ এলএনজি আমদানি করে, তার থেকে সিএনজি তৈরি করে দেয়। পৃথিবীতে 4র্থ বৃহত্তম এলএনজি আমদানি করা দেশের নাম হচ্ছে ভারত। সুতরাং বুঝতেই পারছেন এই আমদানিতে বাধা সৃষ্টি হলে ভারতের সমস্যাটা কোথায় হচ্ছে। আর এই এলএনজির পুরোটাই আসে কাতার, সংযুক্ত আরব আমিরশাহী, ওমান, এইসব দেশগুলো থেকে। কাতার ইতিমধ্যে উৎপাদন বন্ধ করেছে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার জন্য। এরই পাশাপাশি বাকি দুটি দেশ থেকেও এলএনজি হরমুজ প্রণালী থেকে আসা বন্ধ করে দেওয়ার ফলেই সিএনজির দাম বৃদ্ধি প্রায় অবশ্যম্ভাবী, কারণ আর কোনো উপায় নেই, সিএনজির দাম বৃদ্ধি করতেই হবে। ইতিমধ্যে পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে যুগ্ম সচিব সুজাতা শর্মা তিনি দাবি করেছেন, আগে যেখানে হরমুজ প্রণালীর পথে দেশের চাহিদার প্রায় 75% তেল আমদানি করা হচ্ছিল, এখন সেখানে যুদ্ধের যা পরিস্থিতি তাতে 50 থেকে 55% বেশি তেল আমদানি করা সম্ভব হচ্ছে না। মানে আমাদের যে চাহিদা অনুযায়ী আমরা আমদানি করতাম তার অনেকটাই এখন কমে গেছে। এছাড়াও দেশের পরিশোধনাগারগুলোকে সর্বোচ্চ ক্ষমতার উৎপাদন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং বর্তমানে কয়েকটাতে উৎপাদন প্রায় 100% বেশি ক্ষমতাতেও চালানো হচ্ছে। এতদিন ধরে ভারত যেখান থেকে গ্যাস আনতো সেই প্রতিটা দেশ এখন যুদ্ধের ভূমিতে পরিণত, প্রতিটিই হচ্ছে হটস্পট। আজকেও এখন দেখা যাচ্ছে ইরান আবার পাল্টা আক্রমণ চালিয়েছে, অন্যদিকে আমেরিকা ইসরায়েলের যৌথভাবে ইরানকে শাসিয়ে যাচ্ছে হরমুজ প্রণালী খোলার জন্য। এই পরিস্থিতিতে তেল নিয়ে আসা এবং আমদানি কমবেই, এটা জানাই ছিল। কিন্তু এতদিন যেখান থেকে আমরা গ্যাসের আমদানি করতাম সেই জায়গাটাও পরিস্থিতির কারণে এমনভাবে বিপাকে পড়েছে যে নিয়ে আসা সম্ভব হচ্ছে না, আনলেও অনেকটা কম। এবং এই পরিস্থিতির চাপ আমাদের উপর পড়বে, এটা স্বাভাবিক এবং সেটাই পড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে খোদ কলকাতা শহরে বহু বড় বড় রেস্টুরেন্ট এখন কাঠে রান্না করছে। আরসালান আজকের দোকান নয়, সেখানে বিরিয়ানি কাঠে করা হচ্ছে, এমনটাই খবর। এমনকি ডিকার্স লেন, যেখানে প্রতিদিন 500 করে ফিশ ফ্রাই রান্না বা বিক্রি হয়, সেখানকার অনেক ছোট ছোট দোকান খুলতে পারছে না শুধুমাত্র গ্যাসের জন্য, কারণ তাদের কাছে সেই টাকাটা নেই। তারা প্রতিদিন রাস্তার বহু মানুষকে কম খরচে খাবার সার্ভ করে, তারা দিতে পারছে না, তাদেরকে দোকান বন্ধ রাখতে হচ্ছে। যেখানে প্রতিদিন 500 করে ফিশ ফ্রাই বিক্রি হয়, সেখানে মাত্র 150 থেকে 200 ফিশ ফ্রাই বিক্রি হচ্ছে। এর থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের ওপর এর প্রভাবটা কতটা পরিমাণে এসে পড়েছে। কিন্তু সরকারকেও সময়টা দিতে হবে। গ্যাসের যে বিপুল চাহিদা এবং যে পরিমাণ প্রয়োজন তা মেটানোর জন্য কাতার, ওমান সহ যেসব অঞ্চল থেকে গ্যাস আসে সেগুলোর অনেকগুলোই এখন যুদ্ধের হটস্পটে পরিণত হয়েছে এবং ওই জায়গাগুলো ছাড়া অন্য জায়গা থেকে গ্যাসের ব্যবস্থা করার সময়টা সরকারকে দিতে হবে। তার মধ্যেই পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছে। এখন দেখুন, রাজনৈতিক কারবারিরা তো বিভিন্ন রকমের কথা বলবেন, সেগুলোর মধ্যে না ঢুকে পরিস্থিতিটা বোঝার চেষ্টা আমাদের করতেই হবে। ইতিমধ্যে একটা ঘটনা আমাদের চমকে দিয়েছে। খবরটা আসার পর থেকেই আমরা বুঝতে পারছি ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় নৌবাহিনীর গুরুত্ব ঠিক কতটা। আবার তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য এমন এক অসাধ্য সাধন করতে পেরেছেন যা শ্রদ্ধায় গর্বে আমাদের মাথা উঁচু করে দেবে। টানা 48 ঘন্টা ভ্যানিস থেকে হরমুজ প্রণালীর সেই ভয়াবহ পথ পার করে
প্রথম তেল ট্যাঙ্কারকে মুম্বাইয়ে আনতে পেরেছেন এক ভারতীয় ক্যাপ্টেন। হ্যাঁ, জাস্ট ভ্যানিশ করে দিয়েছেন তিনি জাহাজটাকে। না, কোনো জাদু বা কোনো ম্যাজিক নয়, নিজের অধ্যাবসায় এবং নিজের বুদ্ধিমত্তায় এই অসাধ্য সাধন করতে পেরেছেন এক ভারতীয় ক্যাপ্টেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার পর প্রথম তেলবাহী ট্যাঙ্কার সৌদি আরব থেকে ভারতের মুম্বাইতে এসে পৌঁছয়। যুদ্ধে বিধ্বস্ত হরমুজ পেরিয়ে ভারতে পৌঁছানোটাও অত সহজ ছিল না। অয়েল ট্যাঙ্কার সেলিং সুয়েজ ম্যাক্সের দিকে নজর ছিল সকলের। ইতিমধ্যে ইরান টার্গেট করে রেখেছিল হরমুজ প্রণালী দিয়ে পার হওয়া বিভিন্ন জাহাজকে। অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েলের রাডারও ইতিমধ্যেই হানা দেয় হরমুজ প্রণালীতে। এই দুই দেশের শক্তিশালী রাডারকে উপেক্ষা করে সম্পূর্ণ ডার্ক মোডে হরমুজ প্রণালী অতিক্রম করে মুম্বাই পৌঁছয় লিবিয়ার পতাকাবাহী অয়েল ট্যাঙ্কার সেলিং সুয়েজ ম্যাক্স। ক্যাপ্টেন ছিলেন একজন ভারতীয় ক্যাপ্টেনের নেতৃত্বে লিবিয়ার পতাকা বহনকারী তেলবাহী ট্যাঙ্কার যুদ্ধ পরিস্থিতির মধ্যেও কৌশলে হরমুজ প্রণালী অতিক্রম করে নিয়ে এসেছেন। কিভাবে পারলেন তিনি? যা জানা যাচ্ছে তাতে ট্যাঙ্কারটা প্রায় 48 ঘন্টা নিজের ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে ডার্ক মোডে চলে গিয়েছিল। আর এই পদ্ধতিতেই খেল্লা পথে সিগন্যাল অফ করে হরমুজ পেরোনোর ফলে কোনো রাডারই ধরা পড়েনি তার সঠিক অবস্থান। সেলিং সুয়েজ ম্যাক্স সৌদি আরবের রাস্তানুরা বন্দর থেকে প্রচুর পরিমাণ তেল নিয়ে আসছিল ভারতের দিকে। ট্যাঙ্কারটায় মোট 1,35,335 মেট্রিক টন অপরিশোধিত তেল রয়েছে এবং এটা আসার ফলে ভারতের তেলের যে সমস্যা এতদিন ধরে চলছিল তা অনেকটাই মিটে যাবে। আপাতত নিশ্চিত ভারত। সুতরাং আমাদের এই বীর ক্যাপ্টেনের প্রতি আবার আমাদের স্যালুট জানাতে হবে। তিনি যে অসাধ্য সাধন করে দেখালেন তা সত্যি গভীর দেশপ্রেম এবং দেশের প্রতি ভালোবাসা না থাকলে জীবন হাতে নিয়ে এরকম কাজ করা যায় না। আর অন্যদিকে ভারতের তেলবাহী জাহাজ যাতায়াতের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করছে না ইরান। কেন তারা ভারতের তেলবাহী জাহাজের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করছে না, এটাও চিন্তার বিষয়। তার কারণ ভারতের বিদেশ নীতিতে এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে সন্তুষ্ট ইরান ভারতকে তার শত্রু দেশের মধ্যে রাখছে না, এবং সেই কারণেই ভারতের তেলবাহী জাহাজ যাতায়াতের ক্ষেত্রে তারা কোনো রকম কোনো বাধা নিষেধ দিচ্ছে না। অন্যদিকে ইসরায়েলের সঙ্গেও কিন্তু ভারতের ভালো সম্পর্ক। এবার দেশের ভেতরে বসে অনেক লোকই অনেক কথা বলছেন। তারা চাইছেন এই সম্পর্ক কোনো রকমে গুলিয়ে দিতে। নিজেদের রাজনীতির চালে দেশের বিদেশ নীতি যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। যেমন অনেক লোক অকারণে খামেনিকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করতে চাইছিলেন বাইরের যুদ্ধ পরিস্থিতিকে আমাদের দেশে টেনে আনতে, তেমন এখান থেকেও বেশ কিছু লোক আবার উল্টো দিকেও রয়েছেন যারা এই তেলের বিষয়টাকে নিয়ে এমনভাবে গুলিয়ে দিতে চাইছেন যাতে তারা চাইছেন তাদের রাজনীতিটা সফলভাবে হয়ে যাক, কিন্তু দেশের পরিস্থিতি ভাড়মে যাক। আমাদের দেশের মানুষকে কিন্তু এইসব পাপের চক্রে পড়লে চলবে না। সঠিক বিষয়টা উপলব্ধি করা এবং সঠিক বিষয়টা বুঝতে পারা এই সময় খুবই প্রয়োজন। সুতরাং কোনো প্ররোচনায় পা না দিয়ে এই বিষয়গুলো নিয়ে ভাবুন। আইএম বোস আপনাদের পাশে রয়েছে সঠিক খবর দেওয়ার জন্য। মনে রাখবেন, আমাদের কিন্তু শান্তিতে সম্প্রীতিতে বাঁচতে হবে। এই দেশ কিন্তু থাকবে, বহু রাজনীতি থাকবে, বহু রাজনৈতিক দল আসবে যাবে, তাদের রাজনৈতিক তাস পাশা তারা খেলবে, কিন্তু দেশটা কিন্তু আমাদের, দেশটাকে রাখতে হবে। তাই এই ভিডিও প্রচুর মানুষের সঙ্গে শেয়ার করে দিন। যারা এই তথ্য জানেন না তাদের বুঝতে সহযোগিতা করুন। ভারত তার স্ট্র্যাটেজিক্যালি একেবারে সঠিক জায়গায় রয়েছে। দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। আপনারা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে তাহলে। জয় হিন্দ।